আচার্য রামেন্দ্র সুন্দরের প্রতি তার যে জীবন, তার যে জীবন সংগ্রাম, সেইটা করতে আমিও ব্রতী হই। বলতে পারেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার নাতি হচ্ছেন সম্পর্কে শঙ্কর সুন্দর ত্রিবেদী। তিনি আমাকে এই অনুসন্ধান করার জন্য প্রাণিত করেছিলেন। তার চেয়েও করে প্রাণিত করেছিলেন এজেল এবং ত্রিবেদীর সার্ধশতবর্ষে হিজলপাড়ে অন্যতম কার্যনির্বাহী সম্পাদক। আমরা 2012 সালে সার্ধশত জন্মবর্ষে একটি সংখ্যা প্রকাশ করেছিলাম, যেটিকে কেন্দ্র করে এই কাঁদির এবং মুর্শিদাবাদ জেলা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তের কিছু বিশিষ্ট মানুষ, শিক্ষাব্রতী মানুষ, তারা বারবার করে উৎসাহিত করেছেন। মুর্শিদাবাদ জেলার যে ঐতিহ্যমণ্ডিত কলেজ, কৃষ্ণনাথ কলেজ, যে কলেজে আমি নিজেও ছাত্র ছিলাম, পক্ষ থেকে আমারই মাস্টারমশাই, শিক্ষক পদার্থবিজ্ঞানের পূর্ণেন্দু কুমার সেন, অধ্যাপক কামাখ্যা প্রসাদ গুহ রসায়ন বিভাগে, এবং সুজিত ভট্টাচার্য যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তারা বারবার করে আমাকে প্রেরণা দেন একটি লেখার জন্য, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেই চর্চা অব্যাহত। কাঁদিতে যে মনীষা স্মারক সংস্থা রয়েছে এবং কাঁদিতে এখানে যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের যে পরীক্ষা পরিচালন কমিটি, তারাও এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পুরস্কার ছাত্রছাত্রীদের দিয়ে বারবার তাদেরকে উৎসাহ দিয়েছে। ফলে একটা সামগ্রিক চর্চা। কাঁদি জেমো হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সূর্যেন্দু দে, তিনি আমাকে এক সময় বলেন যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রতি যে আলোচনা আপনি রেখেছেন তা একটি অন্য ধারার। ঠিকই, আমি এই যে আলোচনা আজকে করব, এই ধরনের যে আলোচনা, অর্থাৎ তার জীবন সংগ্রামকে কি চোখে দেখব, সেইটা আমি যে দাম্ভিক চিন্তা এবং আদর্শ থেকেই এইভাবে করতে পেরেছি, সে কথাও আমাকে নিশ্চয়ই স্মরণ করতে হবে। আমি পরে সে প্রসঙ্গ উল্লেখ করে যাব। এখন কথা হচ্ছে, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যখন আচার্য হননি, অর্থাৎ আমি বলবো ধরুন 1887 সাল, রামেন্দ্র সুন্দর সদ্য রসায়ন এমএ
লাভ করে তখন কর্মহীন যে নতুন সেখানে তিনি রয়েছেন বাগান বাড়িতে। বিকেলের দিকে একটি টেলিগ্রাম এলো। ছোট প্রথমেই খুলে দেখলেন এবং খুলেই তিনি খুব আনন্দিত হলেন এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর হাতে সেই পত্রটি তুলে দিলেন। দেখলেন দাদা বেশ খানিকক্ষণ সেইটা নিরীক্ষণ করার পর চোখ দিয়ে তার টক টক করে জল পড়তে লাগল। অধবদনে রয়েছেন। দুর্গাদাস একটু অবাকই হলেন। বললেন, দাদা, আনন্দের খবর, তুমি যে কাঁদছ? বলল, হ্যাঁ। বিদ্যাসাগর একজনই, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘটনাটা কি না, বেনারস বিশ্ববিদ্যালয় থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়েছে, কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেই উপাধি না। আমরা বিদ্যাসাগর নামে একজন মানুষকেই চিনি, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সেই সময় বিদ্যাসাগর ছিলেন রোল মডেল। এই যুগের যে প্রধান স্থপতি, যেটা মাইকেল মধুসূদন দত্ত তার কবি বলেছেন, প্রতিটি লেখার ছত্রে ছত্রে সে কথাই ব্যক্ত করেছেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর এই বিদ্যাসাগর চরিতে একটা অসাধারণ কথা তিনি বলেছেন যে অনুবীক্ষণ নামক এক প্রকার যন্ত্র আছে যাতে ছোট জিনিসকে বড় করে দেখায়। বড় জিনিসকে ছোট করে দেখানোর উপায় পদার্থবিদ্যা শাস্ত্রে নিহিত থাকলেও তা সচরাচর ব্যবহার হয় না। কিন্তু বিদ্যাসাগর চরিত এমন একটা চরিত্র, এমন একটা চরিত যার সামনে যে কোনো বড় চরিত্রই হাজির করা হোক তা সহসা ক্ষুদ্র হইয়া পড়িত। এইভাবেই সুন্দর বলছেন কথা যে আগাছার জঙ্গলের মধ্যে এরকম একটা মহির পরম আশ্চর্যের বিষয়। হ্যাঁ, আমরা জানি যে এই মানবতাবাদী যুগ, যে রায় দিয়ে বলা হয় 1833 সাল মোহনের মৃত্যু, এটা সেই সময় এটাকে বলা হতো উষাকাল। সামন্তী যে আচার, কুপমণ্ডুকতা, কুসংস্কার, এই সমস্ত কিছুকে ভেদ করে রামমোহন রায় ধর্ম সংস্কারের পথেই, কিন্তু বৈজ্ঞানিক চিন্তা, শিক্ষা এদেশে আনয়ন করার মধ্য দিয়েই তিনি এই যুগটার সূচনা করতে চেয়েছেন। তাই রামমোহন রায় হচ্ছেন
উষাকাল, শুকতারার মতো। আর এই যুগকেই মধ্যাহ্ন সূর্যের দীপ্তিতে ভাস্বর করে তুলেছেন তিনি হলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর আপনারা জানেন যে সেই সময় সংস্কৃত কলেজের যে শিক্ষায় নিজে শিক্ষিত হয়েছেন, তিনি তার খোল নলচে বদলে দিয়েছিলেন। যে স্বরদর্শন, দিজ আর ফলস সিস্টেম অফ ফিলোসফি, এই শুধু হবে না, হিন্দুরা যেহেতু এগুলোর প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা পড়াতে বাধ্য। এর তিনি মিলে পড়াতে চেয়েছেন, বেকন পড়াতে চেয়েছেন, গণিত এবং ইংরেজি মধ্য দিয়ে পাশ্চাত্য শিক্ষা, ইউরোপীয় নবজাগরণের চিন্তা এদেশে আসবে, সেইগুলো তিনি সেই সময় আচার্য ত্রিবেদী, তিনি তো বিদ্যাসাগরকে চাক্ষুষ করেছেন ঠিকই, এবং যখন তিনি প্রেসিডেন্সি কলেজে গেলেন আইএ বিএ এই সমস্ত পড়বার জন্য, অর্থাৎ 1881 সালের পর, এবং তিনি যখন যে রিপন কলেজ, বর্তমান যে সুরেন্দ্র কলেজের অধ্যক্ষ ছিলেন, সেই সময় তিনিও যে সেই সময় লিখেছেন, সেগুলো সবই হচ্ছে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তার দ্বারা পুষ্ট। এবং সেই সময়ে যারা আধুনিক মনীষী, মানবতাবাদকে যারা গ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই এই জন্যেই বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা দ্বারা প্রাণিত এবং এই মানবতার জন্য চেষ্টা করে গেছেন। আমি একটা আপনাদের সামনে বলবো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা, প্রাণের কাহিনী। তিনি কথা এমন সরসভাবে উপস্থাপনা করতেন, যেগুলো ছাত্রদের কাছে অত্যন্ত উপজীব্য হয়ে উঠেছিল। এবং আজকের যে অতিমারির সময়, বর্তমান যে সমাজ, যেখানে প্রকৃতিকে সঠিক যে শিক্ষা, তাকেও মনে রাখা হয়। এই যে প্রাণের কথা, প্রাণের কাহিনী কতটা প্রাসঙ্গিক দেখুন। সেই সময় তিনি বলছেন, মৃত্যু বলিতেছে আমি জীবনকে নষ্ট করিব, জীবন বলিতেছে আমি মৃত্যুকে ফাঁকি দিব। এই ফাঁকি দিবার জন্য জীবন যে কত কৌশল আবিষ্কার করিয়াছে, তাহারই অত্যা নাই। অতি সামান্য ত্রুটিতে যখন মৃত্যু নিশ্চিত, তখন কোনো না কোনো রূপে সেই ত্রুটি সামলানো দরকার। যে অগত্যায় পরাজয়ের আশঙ্কা, সেই অযোগ্যতাও কোনো না কোনো রূপে পরিহার করিতেই হইবে। মনে রাখিতে হইবে যে অযোগ্যেরই পরাজয়। এইভাবে তিনি সেই সময় বলেছেন প্রাণময় জগৎ এই প্রবন্ধে। তিনি একটা লেখায় এইভাবে উপস্থাপন করছেন, প্রাচীন যে আমাদের যে পুরাণগুলো আছে,
তাকে সামনে নিয়ে বলছেন যে পুরাণে নাকি গল্প আছে প্রজাপতির প্রাণী এবং তিনি কয়েকটি দিলেন। তুমি বা মাত্র খাই আর কিছু না পাইয়া অবশেষে সৃষ্টিকর্তাকে খাইতে উদ্যত হইল। সৃষ্টিকর্তা বিপদ দেখিয়া বহুতর প্রাণী এবং বলিয়া দিলেন, তোমরা পরস্পরকে ভক্ত করো। তদাবধি প্রাণীরা আসিতেছে, কেহ কাহাকে খাতির করে না। এই যে একটা সাইকেল চক্র রয়েছে, সেটা তিনি এই লেখার মধ্য দিয়ে তিনি সুন্দর করে রাখলেন। এই যে সরস উপস্থাপনাগুলো, এগুলো দেখেই সুরেশচন্দ্র সমাজপতি, আপনারা জানেন বিদ্যাসাগরের নাতি এবং যিনি এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ব্যোমকেশ মুস্তাফি, ডক্টর দীনেশচন্দ্র সেন, এরা সব সেই সময় রবীন্দ্রনাথ যে সুশীল সমাজ গড়ে তুলেছিলেন, যারা এই যে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনের কেমন করে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া যায় তার সাথেও জড়িত ছিলেন। সেই সুরেশচন্দ্র সমাজপতি, বিদ্যাসাগরের নাতি, তিনি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে অদ্ভুত একটা এক্সপ্রেশন তিনি রেখেছেন। তিনি বলছেন যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হচ্ছেন এই রকমই গঙ্গা, বিজ্ঞানের সরস্বতী, যে মানব চিন্তার যে ত্রিধারা, সেইটা রামেন্দ্র সঙ্গমে যুক্ত বেণীতে পরিণত হইয়াছিল। কি হ্যাঁ, তাই। এবং আপনারা জানি যে বহরমপুর যে কৃষ্ণনাথ কলেজ, ঐতিহ্যমণ্ডিত কলেজ, এর অধ্যক্ষ ছিলেন, যেটাকে স্বর্ণযুগ বলা হয়, 1905 থেকে 1915, এই সময়টাই আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তখন কলেজ, আমি যেটাকে বললাম বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ শিয়ালদর কাছে, সেই কলেজের অধ্যক্ষ। তা এই অধ্যক্ষ এবং আচার্য এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে মনীন্দ্রনন্দীও চেয়েছিলেন যে যদি এই কৃষ্ণনাথ কলেজে তাকে আনা যেত, তাহলে মুর্শিদাবাদ জেলার তাকে আমরা আমাদের মতো করে হয়তো পেতাম। ঠিকই যেই কাঁদি সামন্তী আচার পুষ্ট পুরনো ধ্যান ধারণা সমান, এখানে দাঁড়িয়ে একজন আধুনিক চিন্তার মানুষ যে জন্মালো, সেটা কিন্তু কলকাতার এই শিক্ষারই ফল এবং বিদ্যাসাগরকে রোল মডেল করতে পারার ফল। আপনারা এও জানেন যে 1859 সালের 1 এপ্রিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে এক ঘটনা। বিদ্যাসাগর মহাশয় ছোট থেকে থাকতেন, সেখানে রাজাদের সাথে কাঁদির সিংহ রাজাদের পারিবারিক আত্মীয়তা ছিল এবং সেই কারণেই বিদ্যাসাগর মহাশয় তারা আমন্ত্রণ জানায় যে আমাদের রাজবাড়িতে যদি একটু পদধূলি দেন। বিদ্যাসাগর বলেছিলেন যে হ্যাঁ, যেতে পারি, কিন্তু রাজভোগ খাওয়ার জন্য যদি আপনারা একটা বিদ্যালয় স্থাপন করেন তাহলে যেতে রাজি আছি। বিদ্যাসাগর মহাশয় বিভিন্ন জায়গায়
প্রাথমিক শিক্ষা তার বিস্তারের জন্য, অর্থাৎ শিক্ষাকে সার্বজনীন করে, অর্থাৎ ভারতবর্ষে তথা এই বাংলায় যে নতুন মানুষ তৈরি করার জন্য এইভাবে শিক্ষালয় গড়ে তোলার যে সংগ্রাম, আমরা গর্বিত মুর্শিদাবাদ জেলায় তিনি এই কাঁদি, বর্তমানের যে কাঁদি রাজ উচ্চ বিদ্যালয় সেটি স্থাপন করেছিলেন। সেখান থেকেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1800 প্রথম হয়ে এখান থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশ করেন। বিদ্যাসাগর মহাশয় এই কাঁদিতে আবারও এসেছিলেন। আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীদের যে বাড়ি, তার ঠাকুরদা আতিথ্য গ্রহণ করেছিলেন এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার যে বিদ্যাসাগরের জীবনচরিত্রে করেছেন। তিনি বলছেন যে আমার ঠাকুরদার তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সেই শৈশবে পুরবাসিনীগণের নিকট হইতে এই বিদ্যাসাগরের পদধূলির কারণে সেই মধুর কলরব আমরা শুনিতে পাইতাম। আপনারা জানেন যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যখন তার পিতৃব্য অর্থাৎ উপেন্দ্র সুন্দরের সাথে মাইথিয়া লুপ লাইন হয়ে কলকাতায় গেলেন সেখানে পড়বার জন্য, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, এও জানেন বা গোবিন্দ সুন্দর তিনি আগেই মারা গেছেন এবং রামেন্দ্র সুন্দর তিনি যে এই যে আধুনিক শিক্ষা চিন্তা এইখানে দ্বারা পরিচিত হয়েছেন সেটা কিন্তু বাবার কাছ থেকেই। বাবাই ছোট থেকেই তাকে এইভাবেই শিক্ষিত করেছেন। সে কথাও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বাবা কুসংস্কার এবং এইভাবে তিনি আধুনিক অনেক শিক্ষার সংস্পর্শ। যাই হোক, কলকাতায় গিয়ে যেদিন গেলেন পৌঁছলেন, ঠিক তার পরের দিনই সকালবেলায় কাকার সাথে তিনি বিদ্যাসাগরকে প্রণাম করতে গেলেন এবং বলছেন বিদ্যাসাগর কেমন ছিলেন সে কথা আজ মনে পড়ে না, কিন্তু আমি যেন একটা তীর্থ দর্শন করতে এলাম সেই স্মৃতি আমার মধ্যে আজও জাগরুক রয়েছে। যাই হোক, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এইভাবে সূত্রপাত করেছিলেন জীবনে এবং কলকাতাতেই তার যে কর্মস্থল এবং সেখানে সামাজিক আন্দোলনের সাথেও তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আগেই বলেছি যে 1905-এর যে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, যে লড়াই, তাকে যে সামাজিক রূপ দেওয়া, তাতে সেখানে যে সুশীল সমাজ গড়ে উঠেছিল, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন তার অন্যতম। এই প্রসঙ্গে একটা কথা, যে দেখুন সেই সময়ের যারা বিদ্বজ্জন, অতীব শিক্ষিত এবং এই উচ্চ স্তরের শিক্ষার সাথে যারা যুক্ত,
তারা সামাজিক এই দায়িত্ব কর্তব্য বোধ থেকে কখনো দূরে সরে থাকতেন না। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে লোকজনদেরকে বিকেলবেলায় আচার্য রামেন্দ্র সুন্দর জুতোর ফিতে বাঁধতে বাঁধতে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন যে শুনেছিলাম যে আপনার খুব অসুস্থ, সে রবীন্দ্রনাথ নির্লিপ্তভাবে উত্তর, সে আজ মারা গেছে। অবস্থার মধ্যেও সেদিনে রবীন্দ্রনাথ ব্রহ্মবাদী মানুষ অস্বীকার করতে পারেননি। তারপরে সেই বঙ্গভঙ্গ বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব, হিন্দু মুসলমান পরস্পরের হাতে রাখি বেঁধে দেওয়া, বাংলার মাটি বাংলার জল, যে পূর্ণ হোক পূর্ণ হোক, যে গান আমরা আজও স্মরণ করি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঠিক তার পরের বছর এই কাঁদিতেও জেমো থেকে হোমতলা ঘাট পর্যন্ত যে কানা ময়ূরাক্ষীর তিনিও সভা করেছিলেন, এইরকম একটা শোভাযাত্রা করেছিলেন, হিন্দু মুসলমানের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। 1900 তার যে লেখা বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, সেটা ওই লক্ষ্মীর পাঁচালীর যে লেখার মধ্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধিতা করেছিলেন তিক্ততার সাথে, এবং যেমন সেখানে ঠাকুর সেই সময়ে 500 পুরনারী অর্থাৎ যেমন যারা ঘরের বউ, ঘোমটা টানা বউ, তাদেরকে তিনি সেখানে জড়ো করেছিলেন। তিনি ছিলেন না, তার মা চন্দ্রকামিনী দেবী, তিনি ছিলেন সভাপতি, আর তার মেয়ে গিরিজা দেবী, তিনি সেই ব্রতকথা পাঠ করেছিলেন। এবং সেই ব্রতকথা বন্যোৎসব হয়েছিল, এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এই বঙ্গলক্ষ্মীর ব্রতকথা যে সামান্য একটা পুস্তিকা, তাকে অসামান্য গুরুত্ব দিয়েছিল বলেই, তাহলে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর তো এটা একটা প্রতিস্পর্ধী বিচক্ষণতার লক্ষণ বলা যায়। আপনারা জানেন যে তিনি বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা, সেটার অন্যতম পথিকৃৎ। 1896 সালে তার লেখা হয়ে গিয়েছিল প্রকৃতি বলে যে গ্রন্থ। তারপর অসংখ্য লেখা তিনি লিখেছেন, এবং আমি আগেই বললাম যে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক নানান লেখা লিখেছেন। এমনকি বিশ্ববিদ্যালয় তরফ থেকে যখন এই তাকে এবং দীর্ঘ সেই জন্য পরীক্ষক ছিলেন না, থাকেননি তিনি, যখন তার কথা মেনে নেওয়া হলো তখনই ছিলেন। তা সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বাংলা ভাষার প্রতি এই চর্চা করতে করতে সেখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই যে কয়েকজন মিলে তারা গড়ে তুলেছিলেন, তার অন্যতম স্থপতি, যে কথা রবীন্দ্রনাথ বলেছেন যে তুমি প্রধান সারথি, হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলেছেন যে
যে ইন্দুপ্রভা দেবীর এই বঙ্গীয় সাহিত্য পরিষদ ছিল সতীনের মতো। আসলে এইটাকে ধ্যান জ্ঞান করেছিলেন রামেন্দু সুন্দর। কিন্তু কলকাতার বুকে এই যে লোয়ার সার্কুলার রোডে যে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে একটা স্থায়ী ভবন নির্মাণ করতে হবে, এটার জন্য রামেন্দ্র অসাধারণ ভূমিকা। কীরকম না, সেই সময় আমি বলেছি যে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, যিনি দানবীর রাজা হিসেবে খ্যাত, কাশিমবাজারের রাজা, তার কাছে তিনি চলে গেলেন ওই ব্যোমকেশ মুস্তাফি, সুরেশ সমাজপতি এদেরকে নিয়ে। বললেন আমাদের একটা জায়গা চাই। তা রবীন্দ্রনাথ রাজি হলেন, এই মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী রাজি হলেন। তিনি বললেন হ্যাঁ হতে পারে, কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম যে সভা, সেই সভা বা সম্মেলন সেটা কিন্তু কাশিমবাজারে করতে হবে। আপনারা জানেন সে এক ইতিহাস। কাশিমবাজার তখন রেল লাইন দ্বারা কলকাতার শিয়ালদা থেকে যুক্ত করা হয়েছে লালগোলা পর্যন্ত। ফলে সেই 1907-08 সাল, সেই সময় আপনারা জানেন যে 12-13 আশ্বিন না কার্তিক সম্ভবত এইখানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সম্মেলনে প্রথিতযশা ব্যক্তিত্ব সকলেই উপস্থিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ তো বটেই, তার সাথে মুর্শিদাবাদ জেলার যিনি প্রথম ইতিহাস লিখেছিলেন নিখিলনাথ রায়, এখানকার যে স্বাধীনতা সংগ্রামী এবং সৈদাবাদ অঞ্চলের বিখ্যাত যে ব্যারিস্টার বৈকুণ্ঠনাথ সেন, তিনি ছিলেন। জাহ্নবী পত্রিকায় সে কথা বিস্তৃত লেখা হয়েছিল, সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের যে প্রথম যে রবীন্দ্রনাথ সেই অসাধারণ বক্তব্য রেখেছিলেন যে মায়ের পূজা আজকে করিব বলিয়াই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই বঙ্গীয় সাহিত্য পরিষদ গড়ে তোলাটাকে এমনভাবে নিয়েছিলেন যে তার যে 50 বছর, অর্থাৎ রামেন্দ্র সুন্দরের 50 বছর তখন রবীন্দ্রনাথও তাকে যেভাবে সম্বর্ধিত করেছিলেন যে তোমার হাস্য সুন্দর, বাক্য সুন্দর, হে রামেন্দ্র সুন্দর বলে, তাও ইতিহাস হয়ে আছে। আমরা জানি যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই যে কাঁদিতে তারা এসেছিলেন, তার 7 পুরুষ আগে, যেটা তিনি পুণ্ডরিক কুলকীর্তি পঞ্জিকা নামক যে লেখা তিনি লিখেছিলেন, তাতে উল্লেখ আছে 7 পুরুষ আগে কাঁদিতে তারা এসেছিলেন এই উত্তরপ্রদেশের কনৌজ সেখান থেকে, এবং ভাগ্যের অন্বেষণে, এবং এই দেশে থাকতে থাকতে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে তিনি জীবনে গ্রহণ করেছিলেন। আপনারা এও জানেন যে তখন, অর্থাৎ যখন এই ত্রিবেদী বংশীয়রা এখানে এসেছিল, এটা ছিল সেই আকবর, সম্রাট আকবরের যে সেনাপতি মানসিংহ, তাদের এটা একটা পরগনা, সেই হিসাবে এখানে আসা। বলে যাক সে কথা, কিন্তু আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বাংলা ভাষাকে মাতৃভাষা করে
আমাদের কাছে যে অবদান রাখলেন এবং সেই সময় এদেশীয় সংস্কৃতিকে তিনি যেভাবে তুলে ধরলেন এবং ব্রিটিশ শাসক তার বিরুদ্ধে সাহিত্য বিজ্ঞান চর্চা তারা যেভাবে করেছেন, পদে পদে সেই কথাগুলো তারা লিখেছেন, এদের উপযোগী করে শিক্ষাটাকে তারা গড়ে তোলার চেষ্টা, সেটা আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন যে অল্প বয়সে তার কিন্তু মৃত্যু হয় 1919 সাল। যখন তিনি মারা যাচ্ছেন, খুবই অসুস্থ, শিয়ালদার কাছে যে বাড়িতে তিনি থাকতেন, তার শেষ ইচ্ছা কি ছিল জানেন? শেষ ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় ওই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে লর্ড চেমসফোর্ডকে যে প্রতিবাদপত্র দিয়েছেন এবং রবীন্দ্রনাথ যে নাইটহুড ত্যাগ করেছেন, সেই প্রতিবাদপত্র রবীন্দ্রনাথের মুখ থেকে তিনি শুনবেন। মৃত্যুশয্যায় শায়িত এই অনুরোধ নিয়ে গেলেন ছোট ভাই অত বড় বিশ্বকবি, যিনি সেই সময় লিখতে পারছেন যে ভগবান দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বললে হতে বিদ্বেষ, তিনি এলেন রামেন্দ্র সুন্দরের কাছে, উঠে দাঁড়ালেন। রামেন্দ্র সুন্দর রবীন্দ্রনাথের পদধূলি হাতে করে নিয়ে এবং ধীরে ধীরে তিনি কোমায় আচ্ছন্ন হয়ে গেলেন, আর তার জ্ঞান ফেরেনি। এই যে মৃত্যুর সময়ের যে শেষ ইচ্ছা আমাদের কয়জনের হয়? আমরা তো হরিনাম সংকীর্তন করতেই ব্যস্ত, কিন্তু সেই মনীষী, মানবতাবাদী মনীষী, যা আমাদের কাছে আজও চর্চিত নয়। সেদিন এই কাঁদি রাজ কলেজের আর একজন বরেণ্য ছাত্র এখানে পড়াশোনা করেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী, তিনি সেই মৃত্যুশয্যায় পাশে ছিলেন। তিনি বললেন যে বিদ্যার একটি বড় জাহাজ ডুবিয়া গেল। বিদ্যার বড় জাহাজ কিনা জানি না, কিন্তু অতি বড় একজন মানবতাবাদী মনীষী, যিনি বিদ্যাসাগরকে রোল মডেল করে তার জীবনের চলার পথ, সুন্দর ত্রিবেদীকে আমরা আজ কয়জন মনে রাখি? আজ মুর্শিদাবাদ জেলার সর্বত্র চর্চা হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। আমরা বোধহয় ভুলেই গেছি যে ওই বহরমপুর শহরের ভাগীরথী ব্রিজ, সেই ব্রিজটা একটা সময় আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নামে আমাদের এখানকার যারা পরিচালক, সরকারি দপ্তর, তারা ওই সেতু থেকে সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নামটাকে মুছে দিয়েছিলেন। আমরা শঙ্কর সুন্দর ত্রিবেদী আমরা আন্দোলন করে নতুন করে জেলা শাসকের কাছ থেকে সেই দাবি আমরা আদায় করে নিয়েছিলাম যে একটা ফলক আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, সেটা যেন ওখানে
আমাদের ওকে যেমন স্মরণ করিয়ে দিতে হবে, তেমনি আজকের এই সময় বিদ্যাসাগরের 200 জন্মবর্ষে সাগরের শিক্ষাগুলোকে আমাদের স্মরণ করতে হবে। তেমনি বিদ্যাসাগরের যারা সুযোগ্য উত্তরসূরি ছিলেন তারই মধ্যে অন্যতম এই আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার প্রতিও আমাদের এই চর্চা, এই আলোচনা আমাদের চালিয়ে যেতে হবে। তবেই আমরা আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে পারব। এইটুকু বলেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা মাননীয় গৌতম সাহা, বহরমপুর টাউন মনীষা স্মারক সংস্থার বিশিষ্ট সদস্য এবং কান্দি হিজলপাড়ে পত্রিকার কার্যকারী সম্পাদক গৌতম সাহার কাছ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জীবনের বিভিন্ন ঘটনা, তার জীবনের বিভিন্ন মানবতার দিক সুন্দরভাবে আমাদের মধ্যে তুলে ধরার জন্য মাননীয় গৌতম কান্দি ও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সায়েন্স সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকের এই 5ই ভাদ্র কান্দিতে ত্রিবেদীর জন্মস্থান, সেই জায়গায়, সেই শহরে আমরা তাকে স্মরণ করব। তার যে দেখানো পথ, সেই পথ আগামী দিনে আমরা চলার পথে পাথেয় করার সংকল্প গ্রহণ করব, তাকে চর্চা করব। এই আবেদন আপনাদের কাছে রেখে আজকের আমাদের এই অনলাইন আলোচনা শেষ করছি। আবারও আমাদের সংস্থার পক্ষ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জানাই শ্রদ্ধাঞ্জলি। নমস্কার।